জিয়া রহমানের সাথে আমরা খাল কাটতে গিয়েছিলাম। কাজ ছাড়া উনি কিছু বুঝতেন না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে যে হেল্পফুল ফজল জাহাজ, সেটাই বোধহয় আপনি ছিলেন একেবারে ওনার বাবার কপি। কপি হিসেবে উনি, এবং আরো নতুন কিছু উনি চিন্তা করছেন। লেখাপড়াটা সবার আগে ঠিক রাখতে হবে, জি জি জি। এরপরে বাবা মাকে সম্মান করবা এবং দেশের কাজ কি করবা সেটা চিন্তা করবা। বাংলাদেশের যা কিছু আজকে ইকোনমিতে কন্ট্রিবিউট করে সবগুলোতে ওনার ছোঁয়া আছে। ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। আজকে আমরা আলাপ করব একটি ভিন্ন বিষয় নিয়ে এবং খুব জরুরি বিষয় নিয়ে, উচ্চশিক্ষার সংকট এবং সম্ভাবনা। আমরা জানি দেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয় আগে থেকেই আছে। অনেক ছাত্র দেশের বাইরে চলে যাচ্ছেন, ফেরত আসছেন না। ইভেন অনেক শিক্ষকও আছেন যারা পিএইচডি করতে গিয়ে বা উচ্চশিক্ষার জন্য গিয়ে আর ফেরত আসেন না। এ ধরনের নানা সংকট রয়েছে। এসব সংকট নিয়ে আজকে কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর এবিএম শহীদুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে ঢাকা বোর্ডে আপনি অষ্টম স্ট্যান্ড করেছিলেন, চতুর্থ স্ট্যান্ড করেছিলেন, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সঙ্গে যে হেল্পফুল ফজল জাহাজ, সেটাই বোধহয় আপনি ছিলেন। আমরা ইনভাইটেড ছিলাম সবাই। সেই স্মৃতিটা একটু শুনতে চাই স্যার। আপনার কতক্ষণ ছিলেন বা কয়দিন ছিলেন? না, আসলে যেটা হয়েছে কি, জি স্যার। মানে আমার একটা সমস্যা হয়ে গিয়েছিল আর কি। জি স্যার। তো সেই জন্য আমি পুরো জিনিসটা এনজয় করতে পারিনি। জি স্যার। তো কিন্তু ওই সময়ে আমরা যারা যারা স্ট্যান্ড করেছি প্রত্যেকে এরকম দাওয়াত দেওয়া হয়েছিল, এবং প্রত্যেকেই এটা কি শুধু এক ইয়ারের না 2-3 বছরের? 2-3 বছর এরকম ছিল। জি জি। আমরা তখন আমাদেরটা ছিল আপনার 79-এর। জি স্যার। কারণ আই লস্ট মাই ফাদার 1972। তখন আমার আম্মাও আর কি অসুস্থ হলেন, মানে ওই লিভার সিরোসিস। জি জি জি। পরে আমি 1 বছর ঢাকায় ছিলাম, সে কারণে আমার 1 বছর গ্যাপ গিয়েছিল। ক্লাস মানে 1 বছর পড়াশোনা বাদ দিয়ে বাদ ছিল আর কি। ও আচ্ছা। আমি জাস্ট পরীক্ষা দিয়েছিলাম, বাট তখন খারাপও করছি। 10 মাস ঢাকায় থেকে যে পরীক্ষাটা দিয়েছিলাম, ভালো হয়নি। পরে আম্মু বললেন যে না, তুমি ক্লাস 8-এই থাকো। তো সেই কারণে 1 বছর পিছিয়ে গিয়েছিলাম। কিন্তু ওই স্মৃতি মানে হচ্ছে কি, আমি একটু ভিন্নভাবে জিনিসটা বলি যে আমরা তো আসলে রাজনৈতিক চিন্তা চেতনাটা আসছি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরে। কারণ ওই সিরাজ ভাইয়ের কথা বললাম না, যে সিরাজ ভাই জীবনে কোনোদিন সেকেন্ড হন নাই। জি জি জি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিজে ওনাকে চিঠি লেখা ওনার আপনার রুমে লোক দিয়ে পাঠিয়ে দিয়েছেন যে আমি আপনার সাথে কথা বলতে চাই। উনি হেল্পফুল ফজলে ছিলেন? হ্যাঁ, ওনারাও ছিলেন। জি জি। তো এখন উনি ভালো ছাত্রদেরকে এইভাবে টানতেন। উনি রাজনৈতিক ক্লাস যখন আমাদের নিতেন, জি জি, উনি 2টি জিনিস মূলত শিখে। এটা কি জাহাজেই? না, এটা বাইরে, ঢাকায় হতো, বাইরে হতো আর কি। জি জি। ওখানে তো উনি অনেক কথাই বলেছেন, মেইনলি 2টা বিষয়ের উপরে জোর দিয়েছেন। জি। একটা হলো দেশপ্রেম, আর একটা হলো সততা। জি। এবং এই 2টা জিনিস আমাদের অনেকের ভেতরে একদম গেঁথে গেছে। জি। এবং আমি জাতীয়তাবাদী আপনার রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আছি জন্মলগ্ন থেকে। কিন্তু আমি কিন্তু সবসময় বলি যে দেখেন, আমি আদর্শে বিশ্বাসী এবং জিয়া রহমানের এই 2টাতে আমি বিশ্বাসী। আমি অন্য কিছুতে নাই। আমি সততা এবং দেশপ্রেম এর বাইরে আমি অন্য কিছু করতে পারবো না, কারণ আমার দেশকে ভালোবাসতে হবে। দেশপ্রেম তো আপনি দেখিয়েছেন, ভালো সত্ত্বেও আপনি দেশে চলে আসে, এটাই তো বিরাট ব্যাপার একটা। না, কারণ আমি তো অনেক কন্ট্রিবিউট করেছি। আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি, একটা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ছিলাম, এবং আমার ভাই বোন, ভাগনা ভাগ্নি, এদের প্রত্যেকে আমি সাপোর্ট দিতে পেরেছি। হ্যাঁ, তাদের লেখাপড়ার জন্য আমি অবশ্যই কন্ট্রিবিউট করেছি, তাদেরকে গাইডলাইন। হেল্পফুল ফজলে আপনারা কদিন ছিলেন? আমাদের ওইটা প্রোগ্রাম ছিল মাত্র 2 দিনের। জি জি। হ্যাঁ, ওই জাহাজের ভিতরে। এটা কোন ইয়ারে? ওই তো 78-এও ছিল, 79-এ ছিল, 80-তেও ছিল। মানে জিয়া রহমান সাহেব মারা যাওয়ার পর আর এটা হয়নি। ও প্রতি বছর উনি নিয়ে যেতেন? ওই দুইবার মেইনলি হয়েছিল। 80-তে তো উনি মারা গেলেন। আপনি 81-এ উনি মারা গেলেন। আপনি কোন ইয়ারে গিয়েছেন? আমাদের 79-এরটা। তো কয়দিন ছিলেন? এখন ওইখানে আসলে বেসিক্যালি 2 দিন ছিল আর কি। জি জি জি। হ্যাঁ, আমি শিখ হওয়ার কারণে আমাকে আবার চলে আসতে হয়েছে।
ও আপনি শিখ তো এই কারণে মানে পুরোটা আমি এনজয় করতে পারিনি। বাট ওই যে খাল কাটতে গিয়েছি আবার, জিয়ার রহমান সাহেবের সাথে আমরা খাল কাটতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এবং আমরা হল থেকে অনেকেই, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিশাল একটা গ্রুপ, আমরা প্রায় এক সপ্তাহ এই সরাসরি খাল কাটায় অংশগ্রহণ করেছি। তখন কি ওনার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, সরাসরি কথা হয়েছে? অনেকবারই দেখা হয়েছে। সরাসরি কথা হয়েছে? সরাসরি অনেকবারই কথা হয়েছে। কি কথা হয়েছে একটু যদি? ওই মূলত যে বিষয়টা আমি যে বললাম বারবার, ওনার কখনোই মানে কাজ ছাড়া উনি কিছু বুঝতেন না। জি জি জি। এই তোমরা সবাই কেমন আছো, তোমাদের সবার কাজকর্ম ঠিক মতো চলছে তো, লেখাপড়া ঠিকঠাক মতো করছো তো? জি জি। লেখাপড়াটা সবার আগে ঠিক রাখতে হবে। জি জি জি। এরপরে বাবা মাকে সম্মান করবা এবং দেশের কাজ কি করবা সেটা চিন্তা করবা এবং সততার সাথে কাজ করবা। ওনার ভেতরে সারাক্ষণ যেটা ছিল যে উনি দেখা হলেই প্রথম যে কোনো কিছু এবং খুব সিম্পল খাবার সবসময় দিতেন। হ্যাঁ শুনেছি। একেবারেই সিম্পল, মনে করেন নর্মাল বিস্কিট, চানাচুর, হ্যাঁ, আর এমনি কখনো যদি খাবারও খাওয়াতেন, একটা সবজি, একটা মাছ, ছোট মাছ, একটু হয়তো মুরগি, বাস শেষ। ওই যে বিরিয়ানি ঠিরানি এইসব একেবারে অনাড়ম্বর কোনো কিছু। তো মানুষ তো মানুষকে দিকে ফলো করে। হ্যাঁ, সুতরাং ওনাকে ওই সময়ে যারা ওনার সাথে জীবনে মিশেছেন, আমরা শুধু না, মানে বিভিন্ন কর্মক্ষেত্রে যারা মিশেছেন, কারণ এই দেশের কৃষি বিপ্লব তো উনি ঘটিয়েছেন, তাই না? কারণ এই যে যতগুলো আপনার ইনস্টিটিউট থেকে শুরু করে অনেক কিছু তো না, নিশ্চয়ই আপনার মনে আছে যে আমাদের ধরুন মুক্তিযুদ্ধের পরেও তখন তো 7.5 কোটি মানুষ, তারপর কিন্তু আমরা ঠিকভাবে খাবার পেতাম অনেক মানুষ। আমরা তো বার্মা থেকে চাল আমদানি করতাম। জি, কিন্তু উনি কিন্তু এসে ইরিধান এনে খাদ্যের সঙ্গে সম্পূর্ণ বিড়ি তো আমাদের বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট যে কন্ট্রিবিউশন করেছে, জি জি, আজকে আমরা চালে স্বয়ংসম্পূর্ণ, তাই না? না, উনি তো আরো অনেক কাজ করেছেন, যেমন এই যে আজকে আমরা রেমিটেন্স পাই, এদিকে ওনার আমার শুরু হয়েছে। এক্স্যাক্টলি। তারপর ধরুন আজকে এই যে ব্যবসা আপনি শুরু করেছেন গার্মেন্টস, এটি কিন্তু প্রথম ওনার আমলে শুরু হয়েছে। তা ওইটাই বলি যে বাংলাদেশের যা কিছু আজকে ইকোনমিতে কন্ট্রিবিউট করে সবগুলোতে ওনার ছোঁয়া আছে। আমি কোনো সরকারকে ব্লেম করছি না। জি, সরকার একা কোনোদিনও ভালো কিছু করতে পারবে না। আমাকে, আপনাকে, সবাইকে দেশকে ভালোবাসতে হবে। তো ওনার ছায়া, ওনার যে সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার এখন যিনি প্রধানমন্ত্রী, নিশ্চয়ই গত কদিন আগে একটি পত্রিকা আপনি রিপোর্ট দেখেছেন, ওই দিন উনি 16 ঘন্টা কাজ করেছেন। তো ওনার কতটুকু ছায়া এই জনাব তারেক রহমানের মধ্যে দেখছেন আপনি? আমি সত্যিকারভাবে বলি যে এখন মানে বর্তমানের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পুরোপুরিভাবেই একেবারে ওনার বাবার কপি হিসেবে উনি, এবং আরো নতুন কিছু উনি চিন্তা করছেন, এবং দীর্ঘ মানে অনেক বছর আপনার এই যুক্তরাজ্যে থাকার কারণে সেখানকার যুক্তরাজ্য কিন্তু অন্যরকম দেশ, আরো অন্যরকম ছিল। আমি ছিলাম তো, এটা আপনার ক্যাপিটালিস্ট কান্ট্রি, কিন্তু আবার কল্যাণ রাষ্ট্র। আপনার আমরা যে এই যে কমনওয়েলথে গিয়েছিলাম, আমাদের একটি টাকাও কোনোদিন চিকিৎসার জন্য দিতে হতো না, ওষুধের জন্যও দিতে হতো না, ইভেন ডাক্তার বাসায় এসে চিকিৎসা করে যেত, কোনোদিন একটা টাকাও দিতে হয়নি। এখনও তো সেই অবস্থা পুরোপুরি নেই, কিন্তু এই যে কল্যাণ রাষ্ট্র হিসেবে, এবং ইউকেতে আমাদের সবচেয়ে বড় বন্ধু ছিল পুলিশ। যে কোনো প্রবলেমে আমরা প্রথম যাকে বলতে পারতাম সেটা হচ্ছে পুলিশ। ইউকে পুলিশ তো বিশ্বব্যাপী, যেখানে বাংলাদেশে পুলিশের কাছে যেতে বাংলাদেশের মানুষ ভয় পায়, কিন্তু এই জনাব তারেক রহমান আপনার এত বছর ইউকেতে থেকে সেখানকার যে আপনার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব বিষয়গুলো উনি এত বছরে মোটামুটি যথেষ্ট পরিমাণে আত্মস্থ করে ফেলেছেন। এবং এর প্রমাণ আমরা দেখছি। আপনি দেখুন, উনি যেদিন দেশে ফিরলেন তিনি দীর্ঘ সময় বক্তৃতা দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ ছিল, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে একটি কথা তিনি বলেন, এইটাই হচ্ছে বড় ব্যাপার, এবং সামনে এগিয়ে যেতে হবে, দেশকে নিয়ে এগিয়ে যেতে হবে, সেই কথাটাই কিন্তু তিনি বলেছেন। এক্স্যাক্টলি। এবং আরো একটি সংস্কৃতি দেখুন, তিনি নির্বাচনে বিজয়ের পরে
বিরোধী দলীয় যারা আছেন হ্যাঁ, ওনার নেতা, বাসায় গিয়েছেন। সবার বাসায় গিয়েছেন। বাসায় গিয়েছেন, right। এই সংস্কৃতি কিন্তু দীর্ঘদিন আমাদের এখানে ছিল না। ছিল না। হ্যাঁ, ছোটখাটো কোনো কোনো এলাকায় হয়তো একটু হতো, জি জি কিন্তু রাষ্ট্রপতি বা মানে মানে সরকার প্রধান যিনি, জি 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 কারণ উনি সবার আগে বাংলাদেশকে চিন্তা করছেন, জি 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 যে আমার নিজেদের মধ্যে, কারণ সবাই তো বাংলাদেশের মানুষ আমরা, জি 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 আপনার আলাদা ফিলোসফি থাকতে পারে, কিন্তু আপনি যদি দেশকে ভালোবাসেন, জি আপনি যদি সততার সাথে কাজ করেন, আপনি তো আমার লোক। জি 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 কারণ আপনি হিন্দু হতে পারেন, আমি মুসলমান হতে পারি। জি এখন আমি যদি বলি যে আপনি হিন্দু, আপনার সাথে আমার সম্পর্ক নেই, বা আপনি মুসলমান, আমি হিন্দু, আপনার সাথে আমার সম্পর্ক নেই, এইরকম যদি আমি বলি যে না আপনি তো এই দল করেন, আমি আপনাকে পছন্দ করি না, জি জি আমার তো এটা থাকা উচিত না। জি জি আসুন সবাই মিলে দেশকে ভালোবাসি। এই যে আপনি মনে করেন যে এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হ্যাঁ, না, এটা আমি বলি যে আমাদের এই যে ভোট দিয়েছে, চিহ্নটি এখনো মুছে যায়নি। হ্যাঁ, exactly, আমারও মুছে যায়নি, আমারও কিন্তু মুছে যায়নি। এই বাংলাদেশের ইতিহাসের বোধহয় প্রথম আমরা কিন্তু ভোটের আগে নানা প্রতিশ্রুতি দেই, হ্যাঁ। ভোট গেলে কিন্তু সবাই ভুলে যায়। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আর আমরা করি কি জানেন, সরকার গঠনের কয়েকদিনের মধ্যেই তিনি ফ্যামিলি কার্ড চালু করেছেন। এক্স্যাক্টলি, আমরা সমালোচনাটা বেশি করি, জি জি পজিটিভ কথা কম বলি। জি জি এই যে আপনার দেখেন সারা পৃথিবীব্যাপী কি টার্মোয়েল সিচুয়েশনে আমরা আছি, ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের কারণে। বাংলাদেশের সরকার তো এরকম যুদ্ধের পরপরই তো তেলের দাম বাড়াতে এটা পারে, বিস্ময়কর যে তেলের তাই না? দাম এখনো বাড়েনি, এই যে উনি বাড়াননি। এবং এটা কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ আমি প্রশংসা শুনেছি। লোকজন কি কোথায় কেউ কেউ লিখছে, কেউ প্রশংসা করছে। না, ওই যে লাইন দিচ্ছে এটা বলছে সব। আপনার যদি 5 টাকা করে উনি বাড়াতেন, জি তাহলে জি কত হাজার কোটি টাকা হতো, জি জি তাই না? জি এই যে উনি একটা চিন্তা করেছেন যে না, যতদিন পর্যন্ত আমি না দাম বাড়িয়ে জি যদি আমি বাংলাদেশের মানুষকে একটু স্বাচ্ছন্দ্য দিতে পারি। জি আর আমাদের বাংলাদেশের লাইন যেটা আমরা দেখছি, অবশ্যই এটা কষ্টকর, অস্বীকার করছি না, কিন্তু সারা পৃথিবীব্যাপী এটা হচ্ছে, এটা তো বাংলাদেশের একার নয়। না, এবং আমি সব- এটি সরকার সৃষ্ট কোনো সংকট না বা এই জন্য আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় যেটা বলি, জি যে দেখো লাইফে একটা জিনিস চিন্তা করবা, জি যে দেয়ার আর সাম কন্ট্রোলেবল ভেরিয়েবল, সাম আনকন্ট্রোলেবল ভেরিয়েবল। জি যেটা তোমার কন্ট্রোলে নাই, জি সেটা নিয়ে তুমি কখনোই, তুমি যদি প্রতিদিন বলো যে ধুর ট্রাফিক, এটা ভাল লাগে না, ওইটা ভাল লাগে না, তো তুমি কি ট্রাফিক চেঞ্জ করতে পারবা? পেইন্ট আরো বাড়বে তাহলে, বাড়বে। তাই না? সুতরাং এই লিমিটেশনের মধ্যে দিয়েই আমাকে ভালো চলতে কিছু হবে। করার চিন্তা করতে হবে। তোমার নিজের কন্ট্রোলে কি আছে, সেটা হলে তুমি একটু আগে বের হও। জি রাইট রাইট বর্তমান প্রধানমন্ত্রী দেখিয়েছেন না যে উনি এত বহন নিয়ে যাচ্ছেন না। নাম্বার 2, সকাল 9টায় বা 9টার আগে গিয়েও, হ্যাঁ, উনি কিন্তু ঠিক সময়ে পৌঁছাচ্ছেন, সারা জীবন এবং করেছেন। ওনার সঙ্গে কিন্তু পুরো দেশের চেহারা চেঞ্জ হয়ে গেছে। প্রধানমন্ত্রী যদি আমরা 9টায় চাচ্ছি- যান, হ্যাঁ, বাকিটা তাহলে বাকিদের কিন্তু না গিয়ে উপায় নেই। এইটাই তো ইসলামের একটা বড় কথা। জি আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা আমরা সবাই জানি, যে এক বৃদ্ধা আসছেন যে আপনি একটু বলে দেন আমার ছেলে যেন মিষ্টি না খায়, জি স্যার, মিষ্টি কম খায়। বলছে যে আগামী সপ্তাহে নিয়ে এসো। জি জি পরের সপ্তাহে যখন নিয়ে গেছে তখন নিষেধ করেছে যে হুজুর আপনি তো গত সপ্তাহে বলতে পারতেন, যে গত সপ্তাহে আমি নিজে মিষ্টি খেতাম, বাহ, আমি নিজে মিষ্টি খাওয়া বন্ধ করেছি, তারপর তাকে বলেছি। এখন যে অর্গানাইজেশনের সিও ঠিক সময়ে অফিসে আসে, জি যে সিও সৎ, সে না অন্যকে সৎ হতে বলতে পারবে। আমি যখন ভাইস চ্যান্সেলর ছিলাম, জি স্যার। আমি কি ইস্টার্ন ইউনিভার্সিটি? না, আমি লিডিংয়ে ছিলাম আর কি জি স্যার। সিলেটে। আমি 8টার সময় জি স্যার। অফিস, আমি 8টার 10 মিনিট আগে যে সবসময় এন্ট্রান্স পয়েন্টে বসে থাকতাম, কাউকে কিছু বলতাম না। দেখি কজন আসে। হ্যাঁ, যারা আসে, যারা একটু দেরি করতো, তারা পরের দিন 5 মিনিট আগে চলে আসতো, 10 মিনিট আগে চলে আসতো। এখন আমি না ওনাদেরকে বলতে পারবো, আমি নিজেই যদি ঠিক সময়ে না যাই, জি 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 আমি নিজে কাজে ফাঁকি দিয়ে কি অন্যকে কাজে ফাঁকি দিতে নিষেধ করতে পারি? না স্যার। এই জন্যে আমি একসময় তাবলিগ জামাত করতাম, সেখানে একটা ফিলোসফি ছিল, জি আসুন নামাজ পড়ি, জি আসুন অজু করি, জি জি চলুন ভাত খাই, জি 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 চলুন কাজ করি। জি জি মানে জি তুমি করো এটা না, জি চলেন জি করি। জি জি মানে আমি নিজে ইনভলভ থাকবে না, আমি নিজে সৎ হবো না, তুমি সৎ হও, হুম, তুমি এটা করবা, ওইটা করবা, এটা করবা না, কিন্তু আমি বাকি সব কিছু করবো, এটা হবে না। জি স্যার। মানুষজন শুনবে না সেটা। দীর্ঘ সময় ধরে আমরা
দেশের উচ্চশিক্ষার সংকট ও সম্ভাবনার কথা শুনলাম, একই সঙ্গে আমাদের জীবনে ঘটে যাওয়া বা জীবনে ঘটতে পারে নানা সামাজিক বিষয়ে স্যারের আলোচনা শুনলাম। আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা থ্যাংক ইউ করছি। স্যার। অসংখ্য ধন্যবাদ।